Assalamu alaikum to everyone. Good evening. I hope all of you are quite well by the grace of the Almighty, and I am also well. Now I am going to start my class, so be attentive and enjoy the class. Today in my class, I will discuss the basic knowledge of English grammar and especially the tense, modal, and semi-modal and WH question. গত ক্লাসে আমি কি কি পড়িয়েছিলাম আপনাদের কারো ভিতরে কি মনে আছে একটু বলতে পারবেন যে আমি কি কি করিয়েছিলাম আমি একটু ফিডব্যাক নেই। কে বলতে পারবেন এখানে অনেকেই জয়েন করেছেন। শুধু টেন্স পড়িয়েছিলাম। আর কিছু দেখাইনি তাই না, প্রেজেন্ট টেন্স। বলেন। বলেন। প্রথম ভাবসাম্যকে বলেছিলেন, পরে একটা সেন্টেন্স কয় প্রকার, তারপরে সেন্টেন্সের উপকরণ কম্পোনেন্ট, তারপরে পার্ট অফ স্পিচ, ভার্ব। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। হুম হুম। ওকে, খুব ভালো বলেছেন, আমি ঠিক এই বিষয়গুলো আলোচনা করেছিলাম। তো একটা বিষয় হচ্ছে আমাদের ধারাবাহিকতা ধরে রাখতে হবে। আমি যে বিষয়টা গতকাল পড়িয়েছি আজকে ঠিক সেইখান থেকে আবার শুরু করব, আগামীকাল আবার এখান থেকে শুরু করব, এভাবে একটা সিকোয়েন্স অনুসারে আমরা ল্যাঙ্গুয়েজটা শেষ করব। তো এর ভিতরেও কিছু কথা থেকে যায়, যেমন একটার সঙ্গে কিন্তু একটা রিলেটেড। আমরা যখন ভয়েস চেঞ্জ করতে যাই তখন অটোমেটিকলি কিন্তু আমাদের টেন্স চলে আসে। আমরা যখন টেন্স পড়তে যাই তখন আমাদের ভার্ব ফর্ম চলে আসে, একটার সঙ্গে একটা সম্পর্কযুক্ত। তো এই সম্পর্কটাকে রক্ষা করে আমাদেরকে ল্যাঙ্গুয়েজটা আগাতে হবে। তো আমরা যেহেতু গত ক্লাসে টেন্সটা দেখেছিলাম, আজকে টেন্সটা একটু কমপ্লিট করি, তারপর টেন্সের সঙ্গে সঙ্গে আমরা ডাব্লিউএইচ কোশ্চেনটা নিয়ে একটু আলোচনা করব। কারণ কথা বলতে গেলে ডাব্লিউএইচ এর ব্যবহারটা খুব বেশি প্রয়োজন, প্রশ্ন করতে হয় এবং উত্তর দিতে হয়। আমরা একটা শপিং শপিং মলে গিয়েছি, সুপার শপে, সেখানে আমরা কেনাকাটা করার জন্য গিয়েছি। তো আমি আমি একটা ড্রেস পছন্দ হয়েছে, আমি যদি সেখানে শপকিপারকে বলি যে এটার দাম কত। দেখেন বাংলায় আমি যদি বলি, মনে করেন আপনি আমেরিকার একটা শপিং মলে গিয়েছেন, সেখানে শপকিপার বাংলা বলতে পারে না, বোঝে না, তাহলে তাকে তো ইংলিশে বলতে হবে যে এই ড্রেসটির দাম কত, এই জামাটির দাম কত। এটা আপনাকে বলার জন্য কি করতে হবে? অবশ্যই ইংলিশটা জানতে হবে এবং আপনাকে প্রশ্ন করা শিখতে হবে। আপনার সামনে আপনাদের বাসায় একজন অপরিচিত লোক এসেছে, সে আপনার থেকে বয়সে ছোট, তো আপনি তাকে জানতে চাচ্ছেন যে তার বয়স কত। এটা ইংলিশে কিভাবে বলবো? হাউ ওল্ড আর ইউ। এই জামাটির দাম কত বা এই ড্রেসটির দাম কত, হাউ মাচ দ্য প্রাইস অফ দিস ড্রেস। দেখেন, হাউ মাচ দ্য প্রাইস, এখানে আমরা সংক্ষেপে বলতে পারি হাউ প্রাইস। এটা কিন্তু কখনো গ্রামেটিক্যাল এটা হয় না, কিন্তু এটা স্পোকেন ইংলিশে বলা যায়। আমরা যখন সময় জানতে চাই তখন আমরা বলি হোয়াট ইজ দ্য টাইম বাই ইয়োর ওয়াচ। এটা কিন্তু আমরা আমাদের মতো করে গ্রামার অনুসারে সাজিয়ে বলি। কিন্তু যখন এটা ইনফর্মালি আমরা বলবো তখন আমাদেরকে বলতে হয় টাইম প্লিজ। কি বলতে হয়? টাইম প্লিজ। তো এইভাবে আমরা গত ক্লাসের যে ক্লাসটা দেখেছিলাম সেখান থেকে একটু দেখি যে টেন্সটা আমরা একটু দেখেছিলাম। টেন্স, প্রেজেন্ট টেন্সটা শেষ করেছিলাম, আজকে একটু পাস্ট টেন্স দেখব। পাস্ট টেন্সের শব্দ অর্থ হচ্ছে অতীতকাল। পাস্ট টেন্সের অর্থ হচ্ছে অতীতকাল। অর্থাৎ যেমন যদি বলা হয় আমি একটা জামা কিনেছিলাম, আমি গতকাল স্কুলে গিয়েছিলাম, সে আমাদের বাড়িতে এসেছিল, আমি বাজারে গিয়েছিলাম। দেখেন, আমি বাজারে গিয়েছিলাম। আমরা অনেকে কিন্তু এই টেন্সটা, বাংলা ক্রিয়াটা আমরা লক্ষ্য করতে পারি না, ভালোভাবে বুঝতে পারি না। গিয়েছিলাম আর কন্টিনিউয়াস টেন্সে হবে যাচ্ছিলাম বা যাইতেছিলাম। পার্থক্যগুলো কিন্তু খুব ভালোভাবে লক্ষ্য করতে হবে। আমি বাজারে গিয়েছিলাম, আই ওয়েন্ট টু দ্য মার্কেট। সে ভাত খেলো, কি হবে? সে ভাত খেলো, হি এট রাইস। তারা ক্রিকেট খেলেছিল, দে প্লেড ক্রিকেট, কি হবে বলেন? তারা ক্রিকেট খেলেছিল। দেখেন, সাবজেক্ট প্লাস ভার্বের ভি টু, সাবজেক্ট প্লাস ভার্বের ভি টু। জাস্ট ওয়েট, এখানে আমি একটা বাক্য লিখলাম, আই প্লেড, পি এল এ ওয়াই ই ডি, আই প্লেড, আমি খেলেছিলাম। এটা যদি বলতাম কন্টিনিউয়াস, আমি খেলছিলাম, তখন কি হবে? আই ওয়াজ প্লেইং, পি এল এ ওয়াই আই এন জি। দেখেন, আই ওয়াজ প্লেইং, আমি খেলিতেছিলাম। আর যখন এটা পাস্ট পারফেক্টে বলবো, আমি একটু বড় করে দিচ্ছি, পারফেক্টে যখন বলবো তখন বাক্যটা কেমন হয়? তখন বাক্যটা হবে আই হ্যাড প্লেড। এটা সিম্পল পাস্ট পারফেক্ট করলাম, কিন্তু এখানে বিফোর বা আফটার ব্যবহার করেও আমরা এটা দেখব। তো কি হবে? আই এইচ এ ডি, আই হ্যাড, আই হ্যাড প্লেড, পি এল এ ওয়াই ই ডি, আই হ্যাড প্লেড। আর এটা যখন আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্স করব তখন সিম্পল নিয়মে আমরা এটা করতে পারি, আই হ্যাড বিন, পি
LAYING, কি হবে? আই হ্যাড বিন প্লেইং। দেখেন এটা কি হবে তখন? আই হ্যাড বিন প্লেইং, এখানে একটা সময় দিতে পারেন, FOR, ফর 2 আওয়ার্স, ফর 2 আওয়ার্স, HOURS। এটার অন্য একটা নিয়ম আছে, পাস্ট পারফেক্ট আর পাস্ট পারফেক্ট টেন্স আমরা দুইটা ভাবে করতে পারি। তো আমরা আপাতত একটু এইটা দেখে থাকি। এখানে আমি বাক্যগুলা কি লিখলাম? আই প্লেড, দেখেন একটা বাক্যের ভিতরে মানে এই সূত্রটার ভিতরে আমরা সব পাবো। আই প্লেড, আমি খেলেছিলাম। তার মানে আমরা বলতে পারি পাস্ট ইনডেফিনিট টেন্সের গঠন প্রণালী হয় সাবজেক্ট প্লাস ভার্বের ভি টু, সাবজেক্ট প্লাস ভার্বের ভি টু, আই প্লেড। আচ্ছা, পাস্ট কন্টিনিউয়াস টেন্সে কি হয়? পাস্ট কন্টিনিউয়াস টেন্সে দেখেন পাস্ট ইনডেফিনিটে সাবজেক্টের পরে কোনো ওয়াজ ওয়ার থাকে না, কিন্তু এখানে একটা ওয়াজ এসেছে, আই অজ। সাবজেক্ট যদি প্লুরাল হতো এখানে ওয়ার হতো। সবাই ভালোভাবে লক্ষ্য করবেন। আই ওয়াজ প্লেইং, কি বললাম? আই ওয়াজ প্লেইং, দেখেন আমি খেলছিলাম। আচ্ছা, যখন পাস্ট পারফেক্ট টেন্স ছোট হলো তখন প্রেজেন্ট পারফেক্ট টেন্সে যেমন হ্যাভ বা হ্যাজ বসে, প্রেজেন্ট পারফেক্টে যেমন হ্যাভ বা হ্যাজ বসে, পাস্ট পারফেক্টে তদ্রূপ হ্যাড বসে। আই হ্যাড প্লেড, আই হ্যাড প্লেড, আমি খেলেছিলাম। আর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে কি হবে? পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে হবে আই হ্যাড বিন প্লেইং ফর 2 আওয়ার্স। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসটা কি হবে বলেন? আই হ্যাড বিন প্লেইং ফর 2 আওয়ার্স। তো এখানে দেখেন এই যে হাই হ্যাড, সরি এখানে ড্যাড হয়ে গিয়েছে, আই হ্যাড হবে, স্লিপ অফ দ্য পেন। আই হ্যাড প্লেড। তো এই যে বাক্যটা না, এটা দুভাবে করা যায়। এটা হচ্ছে সিম্পল পাস্ট পারফেক্ট, আই হ্যাড প্লেড, আই হ্যাড গন। কিন্তু এখানে পাশাপাশি সময়ে দুইটা কাজ হতে হবে। পারফেক্ট টেন্স এমন ভাবেও হয়, এটা তো পারফেক্ট, রিয়েল পারফেক্ট, কিন্তু এভাবে হয় ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারা গেল, আমরা স্টেশনে পৌঁছাবার পূর্বে ট্রেনটি ছেড়ে দিল, আমরা স্টেশনে পৌঁছাবার আগে ট্রেনটি ছেড়ে দিল। আমরা একটু লক্ষ্য করি প্রথম টেন্স থেকে পাস্ট ইনডেফিনিট, অতীতকালে কোনো কাজ বোঝাতে পাস্ট টেন্স ব্যবহার করা হয়। পাস্ট ইনডেফিনিট টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ওকে, তো এখন দেখছি যে পাস্ট ইনডেফিনিট এর গঠন প্রণালী কি দেখেন, একেবারে সহজ। আমি একটু আগে যেটা দেখালাম এখানে সেইটার সঙ্গে এটা একটু জুড়ে দেই। সাবজেক্ট প্লাস পাস্ট ফর্ম অফ ভার্ব, এইটা সবাই একটু মনে রাখবো। সাবজেক্ট প্লাস পাস্ট ফর্ম অফ ভার্ব। এখন আপনারা বলতে পারেন স্যার ভার্বের পাস্ট ফর্ম কেমন হয়? দেখেন ভার্বের পাস্ট ফর্ম জানার জন্য আমাদের এইটা একটু দেখতে হবে, জাস্ট ওয়েট। এই যে দেখেন, গো মানে যাওয়া, ওয়েন্ট মানে গিয়েছিল, গন মানে গিয়েছে। গো ওয়েন্ট গন। ডু মানে করা, ডিড মানে করেছিল, ডান মানে করিয়াছে। ইট মানে খাওয়া, এট মানে খেয়েছিল, ইটেন মানে খাইয়াছে। রাইট মানে লেখা লেখা, রোট রোট মানে লিখেছিল, রিটেন মানে লিখিয়াছে। আমি একটি চিঠি লিখি, আই রাইট এ লেটার। আমি একটা চিঠি লিখেছিলাম, আই রোট এ লেটার। আমি একটা চিঠি লিখেছি, আই হ্যাভ রিটেন এ লেটার। কি হবে বলেন? আই হ্যাভ রিটেন এ লেটার। মনে রাখবেন, একটু পরে আপনাদের এগুলো বলতে হবে। তো পাস্ট ইনডেফিনিটে এইটা হয় আই প্লেড, আমি খেলেছিলাম। এখানে আপনি চাইলে একটা অবজেক্ট যোগ করতে পারেন, আই প্লেড ফুটবল, আই প্লেড ক্রিকেট, আই প্লেড কার্ডস, আই প্লেড ভলিবল, আই প্লেড টেবিল টেনিস, যে কোনো অবজেক্ট আপনি দিতে পারেন। প্লেড না দিয়ে আপনি এখানে অন্য কিছু দিতে পারেন, আমি ভাত খেয়েছিলাম, আই এট রাইস, আমি স্কুলে গিয়েছিলাম, আই ওয়েন্ট টু স্কুল। এই যে এট বললাম, ওয়েন্ট বললাম, এগুলা কি বলেন তো? কেবল যা দেখালাম এগুলো হচ্ছে ভার্বের ভি টু ফর্ম, ভার্বের ভি টু ফর্ম। আমি ভাত খেয়েছিলাম, আই প্লেড অর্থ কি? প্লে মানে খেলা করা, আর এরপরে ভার্বটাকে ইডি করা হয়েছে, ভি টু করা হয়েছে, আই প্লেড। আই প্লেড ফুটবল, আমি ফুটবল খেলেছিলাম, আই ওয়েন্ট টু স্কুল, আমি স্কুলে গিয়েছিলাম। দেখেছেন? তাহলে এই বাক্যগুলো কিন্তু এইভাবে আমাদেরকে তৈরি করা শিখতে হবে। বাক্য তৈরি না করলে কিন্তু আমরা পারবো না। তো বাক্য তৈরি করা সিস্টেম কি? পাস্ট ইনডেফিনিটে সাবজেক্ট প্লাস ভার্বের ভি টু, ভার্বের ভি টু মানে পাস্ট ফর্ম অফ ভার্ব। তো এটা গেল হচ্ছে পাস্ট ইনডেফিনিট। পাস্ট কন্টিনিউয়াসটাও খুব সহজ। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আমরা যদি পারি, পাস্ট কন্টিনিউয়াস আমরা ইজিলি পারবো। আমি ভাত খাচ্ছি, আমি বাজারে যাচ্ছি, তারা ফুটবল খেলছে, রনি গান গাচ্ছে। এই বাক্যগুলাকে শুধু ওখানে তেছিল তেছিলাম এইটা করতে হবে। আমি ভাত খাচ্ছিলাম, তারা স্কুলে যাচ্ছিল, রনি ফুটবল খেলছে, এটার কন্টিনিউয়াস হবে রনি ফুটবল খেলিতেছিল। দেখেন বাক্যটা কি লিখেছি, সে বইটি পড়ছিল বা পড়িতেছিল। এটা কি হয়? তারা ফুটবল খেলছিল,
কি বলতে হবে? তারা ফুটবল খেলিতেছিল। পাখিরা আকাশে উড়ছিল, এটা কি হবে? পাখিরা আকাশে উড়েছিল। পাখিরা আকাশে উড়েছিল। তো এই বাক্যগুলো আমরা কিভাবে করব দেখেন, হি ওয়াজ রিডিং দ্য বুক, সে বই পড়িতেছিল। এই বাক্যটাকে এখানে অজের জায়গায়, হি ওয়াজ রিডিং দ্য বুক, এখানে অজের জায়গায় যদি আপনি ইজ ব্যবহার করেন, তাহলে এই বাক্যটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে যায়। আই ওয়াজ রিডিং দ্য বুক, আর আই অ্যাম রিডিং দ্য বুক, হি ইজ রিডিং দ্য বুক, দে আর রিডিং দ্য বুক। আর যখন বলবেন পাস্ট কন্টিনিউয়াস, দে ওয়ার রিডিং দ্য বুক। এর গঠন প্রণালীটা কি হয়? সাবজেক্ট প্লাস ওয়াজ বা ওয়ার প্লাস প্রেজেন্ট ফর্মের সঙ্গে আইএনজি প্লাস এক্সটেনশন। গঠন প্রণালীগুলো খুব ভালোভাবে একটু মনে রাখতে হবে। এবার চলে আসবো পাস্ট কন্টিনিউয়াস টেন্সে। কি বলা হচ্ছে? অতীতকালে দুইটা কাজ হবে পাশাপাশি সময়ে। অতীতকালে পাশাপাশি সময়ে দুইটি কাজ হবে। তো যে কাজটি আগে সংগঠিত হবে সেটা পাস্ট পারফেক্ট, আর যে কাজটি পরে সংগঠিত হবে সেটা হবে পাস্ট ইনডেফিনিট। দুইটা কাজ। যেমন দেখেন, আমি খাওয়ার আগেই ট্রেনটা ছেড়ে দিয়েছিল। আমার বাড়ি মনে করেন স্টেশনের পাশে, তো আমি চিন্তা করলাম আমার খাওয়াটা শেষ হবে, তারপর আমি ট্রেনে উঠে আমার অফিসে যাব। তো আমি দেখলাম আমার খাওয়া শেষ হয়ে পারেনি, তার আগে ট্রেনটা ছেড়ে দিল। কোন কাজটা আগে হচ্ছে? ট্রেনটা ছেড়ে দিল। এইখানে আমরা হ্যাড এর ব্যবহার করব। কিভাবে করলাম? দ্য ট্রেন হ্যাড লেফট, দ্য ট্রেন হ্যাড লেফট। লিভ মানে ত্যাগ করা, এর ভিতরি ফর্ম হচ্ছে লেফট। বাক্যটা কি হলো? দ্য ট্রেন হ্যাড লেফট বিফোর আই এট। দেখেন, আমি খাওয়ার আগে, তাহলে আমি খাওয়া এইটুক হবে পাস্ট ইনডেফিনিট। এটা পাস্ট ইনডেফিনিটের নিয়মে করেছি, আই এট। এতটুক যদি মনে রাখতে পারেন, পাস্ট পারফেক্ট টেন্স অনেকের কাছে গায়ে জ্বর আসার মতো, কিন্তু এটা খুবই সহজ। এর থেকে সহজ আর হয় না। আরো একটা সূত্র দিতে পারি, বিফোর এর পূর্বে হ্যাড এর ব্যবহার করতে হবে, আফটার এর পরে হ্যাড এর ব্যবহার করতে হবে। আমি খাওয়ার আগেই ট্রেন ছেড়ে দিয়েছিল, দ্য ট্রেন হ্যাড লেফট বিফোর আই এট। ডাক্তার আসিবার পূর্বে রুগীটি মারা গেল, ডাক্তার আসার পর রুগীটি মারা গেল। আমরা যখন 9-10 বা আমরা যখন স্টুডেন্ট লাইফে ছিলাম, তখন পাস্ট পারফেক্টে এমন একটা বাক্য আমরা প্রায় শুনতাম, ডাক্তার আসিবার আগে রুগীটি মারা গেল, আর ডাক্তার আসার পর রুগীটি মারা গেল। তো এই বাক্যগুলো আমরা কিভাবে করব? সবাই কি দেখতে পাচ্ছেন স্ক্রিন? Yes, sir. আচ্ছা। তো এখানে কি বললাম, যে আমরা পাস্ট পারফেক্টে ভালোভাবে শিখেন যারা পারেন, অনেকেই অনেক সময় কনফিউজড হয়ে যায়। আমরা কিন্তু ফ্লুয়েন্টলি এটা বলতে পারি না। দেখেন, আমি স্কুলে যাওয়ার পূর্বেই সে বাড়ি এসেছিল, ঘন্টা পড়ার পূর্বেই ছাত্র ছাত্রীরা ক্লাস ত্যাগ করেছিল। তো এই দুইটা পাশাপাশি কাজের ভিতরে যে কাজটি আগে হবে সেইটা আপনি হ্যাড ব্যবহার করবেন, সেটা পাস্ট পারফেক্টের নিয়ম অনুসারে করবেন। আর যে কাজটি পরে হবে সেটা পাস্ট ইনডেফিনিটের নিয়ম অনুসারে করতে হবে। আমি স্কুলে যাওয়ার পূর্বেই সে বাড়ি এসেছিল, তাহলে পূর্বে বাড়ি এসেছিল, আমি স্কুলে যাওয়ার পূর্বে, তাহলে আমি স্কুলে যেয়ে পারিনি, তার আগে সে বাড়ি এসেছে, তাহলে সে বাড়ি এসেছিল। এইটা হ্যাডের ব্যবহার করে করতে হবে। বাক্যটা কি হবে দেখেন, আমি স্কুলে যাওয়ার পূর্বেই সে বাড়ি এসেছিল। হ্যার ইউ ক্যান সি, সে বাড়ি এসেছিল, হি হ্যাড কাম হোম। এই কামটা কিন্তু ভি3 এর কাম। কাম, কেম, কাম, কাম, কেম, কাম। এই জন্য বলছি, যে বারবার বলছি, এখানে যারা, আমি প্রতিনিয়ত এই শীটটা প্রোভাইড করে থাকি, যারা ক্লাসে রেগুলার করেন এই শীটগুলা কিন্তু মুখস্থ করবেন। অনেকে এখানে রয়েছেন, ক্লাসটা করার পরে 2-3 মাস চলে যায়, বলে যে স্যার কিছু শিখতে পারলাম না। আবার অনেকে বলে যে স্যার আমি এখন ইংরেজিতে কথা বলা শিখে গেছি, আমি এখন লিখতে পারি, আমি ইংরেজি রিডিং পড়তে পারি, আমি ইংরেজি শুনে মোটামুটি বুঝতে পারি। তখন কিন্তু খুব ভালো লাগে। তো আপনি সময় দিবেন, কিছু শিখতে পারবেন, সময় দিবেন না, শিখতে পারবেন না। তো বলা হচ্ছে যে হি হ্যাড কাম হোম, সে বাড়ি এসেছিল, বিফোর, এই বিফোর মানে হচ্ছে পূর্বে। দেখেন, এই বিফোরের আমি পূর্বে, অর্থাৎ এই বিফোরের আগে হ্যাড এর ব্যবহারটা সেরে নিয়েছি। আর এই বিফোরের পরে যে অংশটুকু থাকবে এটা পাস্ট ইনডেফিনিট। বিফোর আই ওয়েন্ট টু স্কুল, আমরা সবাই জানি গো মানে যাওয়া, এর ভি2 হচ্ছে ওয়েন্ট। বিফোর আই ওয়েন্ট টু স্কুল, আমি স্কুলে যাওয়ার পূর্বেই সে বাড়ি এসেছিল, হি হ্যাড কাম হোম বিফোর আই ওয়েন্ট টু স্কুল। কি হবে তাহলে? আমি স্কুলে যাওয়ার পূর্বেই সে বাড়ি এসেছিল। ডাক্তার আসার আগে রুগীটি মারা গিয়েছিল, দ্য পেশেন্ট হ্যাড ডাইড। ডাক্তার এসে পারেনি, তার আগে রুগী মারা গেল, তাহলে রুগী মারা গেল এটুকু হ্যাড এর ব্যবহার, দ্য পেশেন্ট হ্যাড ডাইড। আর ডাক্তার আসা, এটা পাস্ট ইনডেফিনিট, দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম। কাম দেওয়া যাবে না, অর্থাৎ এটা পাস্ট ইনডেফিনিটের নিয়মে হবে।
এবার দেখবো আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ব্যবহারটা। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স দেখেন, অতীতকালে কোনো কাজ কোনো বিশেষ সময়ের পূর্বে আরম্ভ হয়ে সেই সময় পর্যন্ত চলছিল বুঝালে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। যদি দুটি কাজের কথা উল্লেখ থাকে তাহলে যে কাজটি আগে ঘটেছিল সেই কাজটির পাস্ট, দুটি কাজের কথা যদি উল্লেখ থাকে এবং একটি কাজ চলমান থাকে তাহলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে, যে কাজটি আগে ঘটেছিল। অনেকে বলতে পারেন স্যার এখানে তো বুঝলাম না, পাস্ট পারফেক্ট আর পারফেক্ট কন্টিনিউয়াস প্রায় এক হয়ে গেল। নো, একটা বাক্য আমরা একটু দেখি। দেখেন এখানে এই লাইনটা আমি একটু পড়ি। বলা হচ্ছে কিছু বিষয়ের প্রতি খেয়াল রাখতে হবে যে অতীতকালে দুটি কাজ হয়েছিল, একটি কাজ আগে এবং অপর কাজটি পরে সংগঠিত হয়েছিল। যে কাজটি পূর্বে শুরু হয়েছিল সেটি দীর্ঘ সময় ধরে চলছিল। মনে রাখবেন, এখানে কিন্তু পাস্ট পারফেক্ট টেন্সে কোনো সময়ের উল্লেখ থাকে না, এখানে একটা কাজে কিন্তু কিছুটা সময়ের উল্লেখ থাকে। অথবা সময়ের উল্লেখ না থাকলেও একটি কাজে কিন্তু চলমান ভাব বুঝায়। এই যে বাক্যটা দেখেন, ট্রেন আসার পূর্বে তারা খেলতেছিল। ট্রেন রেল লাইনের পাশে খেলা করছে মনে করেন বাচ্চারা, তো বলা হচ্ছে ট্রেন আসার পূর্ব পর্যন্ত তারা খেলছিল। এই দেখেন খেলিতেছিল, পাস্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এরা কিন্তু ভাই ভাই, দুই ভাই এরা। কিভাবে দেখবো দেখেন, এই যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের একটা বাক্য তারা খেলতেছিল, এখানেও রয়েছে তারা খেলতেছিল। তো আপনি কেমনে বুঝবেন যে এটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স? কারণ এর বাম পাশে আরো একটু রয়েছে, ট্রেন আসার পূর্বে তারা খেলতেছিল, আমরা 1 ঘন্টা ধরে খেলতেছিলাম, সে সকাল থেকে। এই বাক্যটা দেখেন, এই বাক্যটা আমরা দেখলে বুঝতে পারবো খুব ভালোভাবে। কি বলা হচ্ছে? হি হ্যাড বিন প্লেয়িং ফুটবল সিন্স মর্নিং। এই বাক্যটাকে আমরা ঠিক এইভাবে বলতে পারি। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের এই বাক্যটাকে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে বলবো, সে সকাল থেকে ফুটবল খেলছে। কি বললাম? সে সকাল থেকে ফুটবল খেলছে। তাহলে খেলছে বললে কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। আর এই বাক্যে যেহেতু সময়ের উল্লেখ আছে তাই এটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। সে সকাল থেকে ফুটবল খেলিতেছিল, হি হ্যাড বিন প্লেয়িং ফুটবল সিন্স মর্নিং। এটার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কি হয়? হি হ্যাজ বিন প্লেয়িং ফুটবল সিন্স মর্নিং। শুধু একটু পরিবর্তন, এক জায়গায় বলেছি হ্যাজ বিন, আরেক জায়গায় বলেছি হ্যাড বিন। এক জায়গায় বলেছি কি বলেন, হ্যাজ বিন, আরেক জায়গায় বলেছি হ্যাড বিন। হি হ্যাড বিন প্লেইং ফুটবল সিন্স মর্নিং, আর হি হ্যাজ বিন প্লেইং ফুটবল সিন্স মর্নিং। দেখেন এই যে চারটা টেন্স বুঝালাম, কে বলতে পারবেন এক নজরে এই চারটা টেন্সের চারটা বাংলা বাক্য বলতে হবে এবং সেখান থেকে ইংলিশ বলতে হবে? হু ক্যান ডু ইট? পারবে? আচ্ছা, অপসরা তুমি তো প্রায়ই বলে থাকো তুমি পারবে, আমি জানি, নতুনদেরকে একটু সুযোগ দেই, তারা না পারলে তুমি বলো। পাঁচটা, এখানে চারটা বলতে হবে। ফারহানা বেগম প্লিজ আনমিউট করেন। দেখেন কথা বলা শিখতে গেলে কিন্তু সাহস করে এগোতে হবে। ভুল হবে আপনার, অবশ্যই ভুল হবে। আমরা এখানে এসেছি পারি না সেজন্য, পারলে তো আমরা ইংলিশ কোর্সে ভর্তি হতাম না। ইঞ্জিনিয়ার, হ্যাঁ অবশ্যই বলবেন, আমি একটু এখানে নতুনদের, ইঞ্জিনিয়ার শরীফ হোসাইন আনমিউট করেন তো একটু, ক্যান ইউ হেয়ার মি? কথা বলার সঙ্গে সঙ্গে একটু আনমিউট করবেন, তাহলে আমার সময়টা কাজে লাগবে। ডাক্তার আরতি, আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন না? পাপিয়া, শুন, ওকে। আপনি পাস্ট টেন্সের, প্লিজ থ্যাংক ইউ, পাস্ট টেন্সে আপনি যে আমি যা শিখালাম এই পাস্ট টেন্সের চারটা বাক্য বলবেন, সেই চারটা বাক্যর আপনি ইংলিশ বলবেন, চারটার বেশি বললেও হবে। পাস্ট ইনডেফিনিটের একটা, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট এন্ড পাস্ট পারফেক্ট। ওকে, ক্যারি অন। ওকে, She she went Zoo Garden. থ্যাংক ইউ। হ্যাঁ, শি ওয়েন্ট টু জু অথবা শি ওয়েন্ট টু গার্ডেন, যে কোনো একটা দেন। হুম, তারপর পাস্ট কন্টিনিউয়াস টেন্সের একটা বলেন। হুম, She was going to the market. থ্যাংক ইউ। She হুম, she had gone to the hospital. থ্যাংক ইউ। তো এইটা পাস্ট পারফেক্টটা, প্লিজ পাস্ট পারফেক্টটা একটু আগে পরে থাকবে। হুম হুম,
বলা যাবে না? অবশ্যই বলা যাবে এখানে, তবে গ্রামার বলছি, ইংলিশ গ্রামার, ডান পার্শ্বের অংশটা আগে বলাই শ্রেয়। এটা দেখবেন ক্লিফ স্টোফেল ব্যারন স্টোফেলে লেখা রয়েছে। আপনি যেটা বলছেন দুইটা বাক্যের যে কোনো একটি না, ডান পার্শ্বের অংশটা আপনাকে আগে করলে ভালো হয়। যেমন ডাক্তার আসার আগে রুগীটি মারা গেল, ডাক্তার আসার পরে রুগীটি মারা গেল। এখানে আপনি ডান পাশের অংশটা আগে করলে বেশি ভালো হবে। আচ্ছা, ধন্যবাদ, এটা নিয়ে আমি আলোচনা করব। তো তারপর ডাক্তার আরতি রানী, আপনি আরেকটু বলেন যে পাস্ট পারফেক্ট এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের দুটো বাক্য বলেন। That's an he had been going to the hospital. Okay. And the past perfect, he had gone to the hospital. And past perfect continuous, she had been going to the hospital. থ্যাংক ইউ। আপনি হ্যাঁ অবশ্যই, হ্যাঁ বলুন, ফাতেমা আপা বলুন। হুম, থ্যাংক ইউ, বলুন। হুম, হচ্ছে, আই ওয়াজ ইটিং, হ্যাঁ, থ্যাংক ইউ, থ্যাঙ্কস এ লট। এখানে আপনি অবজেক্ট বাদ দিয়ে বলেছেন, খুবই ভালো। আই এট, আমি খেয়েছিলাম। হ্যাঁ, অবশ্যই অবশ্যই, থ্যাংক ইউ। তারপর নেক্সট কৃষ্ণা দাস, প্লিজ ক্যান ইউ হেয়ার মি? বলবেন, আমি সবাইকে আসছি। কৃষ্ণা দাস, আপনি একটু বলবেন প্লিজ যে আমি যে বাক্যগুলা বললাম এই বাক্যগুলা পাস্ট ইনডেফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস, বলেন তো চারটা বাক্য। আমরা সবাই একটু প্র্যাকটিস করি, হ্যাঁ বলুন প্লিজ। হ্যাঁ। হুম। হুম। আই হ্যাড বিন ডুইং ফর 10 মিনিটস, থ্যাংক ইউ। আচ্ছা, করছিলাম, থ্যাংক ইউ। এখানে আমাদেরকে এই ভার্বটা খেয়াল করতে হবে। যেমন আমি করেছিলাম আর আমি করছিলাম, প্রেজেন্ট পাস্ট ইনডেফিনিটে করেছিলাম, আর পাস্ট কন্টিনিউয়াস টেন্সে করছিলাম, বা সাধু ভাষায় বললে করিতেছিলাম। এটা কিন্তু এই জায়গাটা অনেকে আমরা কনফিউজড হয়ে যায়, এটা ভালোভাবে আমাদেরকে দেখতে হবে, একটু বুঝতে হবে। লিপিকা রানী, প্লিজ আপনি একটু বলুন যে এই যে পাস্ট টেন্সে চারটা বাক্য বললাম এইগুলো আপনি একটু বলুন। ক্যান ইউ হেয়ার মি লিপিকা রানী, প্লিজ? দ্রুত আনমিউট করতে হবে। দেখছেন, আমি কথা বলার 2-3 মিনিট পরে গিয়ে যদি আপনারা শুরু করেন তাহলে হবে না। বলুন, দ্রুত আনমিউট করবেন। আপনি পাস্ট টেন্সে চারটা বাক্য বলুন। আমি আজকে টেন্স শেষ করে দিব, দ্রুত কমপ্লিট করতে হবে। বলেন, চারটা বলেন, আমি কেবল বলেছি সবগুলা। কেবল দেখেন এখানে কৃষ্ণা দাস ইনি বলেছেন যে কত সুন্দর করে ছোট ছোট করে বলেছে, এইভাবে বললে হবে। যেমন আমি গিয়েছিলাম, আই ওয়েন্ট, এখানে আমি একটা ভার্ব নির্ধারণ করে দেই। আপনি এটা দিয়ে বলবেন যে আই কট, ক্যাচ মানে ধরা, আই কট সাম ফিশ, আমি কিছু মাছ ধরেছিলাম। এর কন্টিনিউয়াস কি হবে? আই আই কট সাম ফিশ, না? আমি কিছু মাছ ধরেছিলাম, এর কন্টিনিউয়াস হবে আমি কিছু মাছ ধরিতেছিলাম বা ধরছিলাম। হ্যাঁ, আপনি বলছেন যে স্যার আজকে সকালে আমি কিছু মাছ ধরছিলাম আমাদের পুকুর থেকে বা নদী থেকে। আই ওয়াজ ক্যাচিং সাম ফিশ ফ্রম মাই পন্ড, ফ্রম দ্য রিভার। দেখেন বাক্যটা হবে আই ওয়াজ ক্যাচিং। এখানে অবজেক্ট বাদ দেন, ফিশ টিশ সব বাদ দিয়ে দেন। আই ওয়াজ ক্যাচিং, ক্যাচ মানে ধরা। তো পাস্ট ইনডেফিনিটে বলতে হবে আই কট, আমি ধরেছিলাম। কি ধরেছিলাম? আমি মাছ ধরেছিলাম, আমি একটি পাখি ধরেছিলাম। হ্যাঁ, এখানে কট বলতে হবে। আমি পাস্ট পারফেক্টে যদি বলেন আই হ্যাড কট, আই হ্যাড কট। আর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে হবে আই হ্যাড বিন ক্যাচিং, আই হ্যাড বিন ক্যাচিং। হ্যাঁ, এই জায়গাটাতে আমি আবার ফিরে আসব। আমি ফিউচারটা এক নজরে একটু দেখিয়ে আসি। দেখেন, ফিউচার টেন্সের অর্থ হচ্ছে ভবিষ্যৎকাল, FUTURE, উচ্চারণটা হবে ফিউচার। ফিউচার টেন্স আমরা সবাই জানি যে ভবিষ্যতে কোনো কাজ হবে বা ঘটবে। যেমন এখন বাংলাদেশ টাইম এখন 10টা 30 বাজে, তো এখন হচ্ছে এখানে রাত। যদি বলি একটু পরে সকাল হবে, একটু পরে ভোর হবে, সময়টা কিন্তু এখন এসে পারেনি, অনাগত যেটা, ইটস কল্ড ফিউচার টেন্স। বলা হচ্ছে দ্য টেন্স দ্যাট এক্সপ্রেসেস এনি ফিউচার ইভেন্টস ইজ কল্ড ফিউচার টেন্স। এক্সাম্পল দেখবো, আমি এই কাজটি করব, সে অফিসে যাবে, আমি মাছ ধরবো, তারা ভাত খাবে, রুমা গান গাইবে, তারা ছবি আঁকবে। অর্থাৎ বাংলা ক্রিয়ার শেষে কি থাকবে বলেন? বাংলা ক্রিয়ার শেষে বে, বি, ব, বেন, বে, বি, ব, বেন। স্ট্রাকচারটা কি হয় দেখেন, সাবজেক্ট প্লাস শ্যাল বা উইল। স্ট্রাকচার কি হবে বলেন? সাবজেক্ট প্লাস শ্যাল বা উইল প্লাস সিম্পল ফর্ম অফ ভার্ব প্লাস এক্সটেনশন। হুম, যেমন ফিউচার সিম্পল টেন্স, ফিউচার কন্টিনিউয়াস টেন্স, ফিউচার পারফেক্ট টেন্স, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। একটি টেন্স যদি কেউ ভালোভাবে পারে, প্রেজেন্ট টেন্সের চারটা যদি কেউ পারে,
সে পাস্ট টেন্সের চারটাও পারবে, ফিউচার টেন্সের চারটাও পারবে, একটার সঙ্গে একটা ওতপ্রোতভাবে জড়িত। হিয়ার ইউ ক্যান সি, দেখেন সেই জায়গাটা কিভাবে জড়িত আমি একটু দেখাই। ফিউচার ইনডেফিনিট সাধারণভাবে ঘটবে, যেমন দেখেন আই উইল গো টু দ্য ইউনিভার্সিটি, এই উইলটা বাদ দেন, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়ে যায়। আই গো টু দ্য ইউনিভার্সিটি, আমি ইউনিভার্সিটিতে যাই। ম্যাজিক দেখেছেন? আর যখন উইল যোগ করে দিব ভার্বের আগে, যেমন পাস্ট ইনডেফিনিট টেন্সের একটা স্পেশাল ভার্ব ফর্ম হয়, গো মানে যাওয়া, ওখানে পাস্ট ইনডেফিনিটে দিতে হয় আই ওয়েন্ট। কিন্তু ফিউচারে ওই ধরনের কোনো ভার্ব ফর্ম থাকে না, ওই ধরনের কোনো ভার্ব ফর্ম থাকে না, সেখানে কি করতে হয়, সেখানে কিন্তু আমাদের শ্যাল বা উইল আনতে হয়। তো রিসেন্ট গ্রামারে বলছে শ্যালের ব্যবহারটা বাদ দেওয়াই শ্রেয়, এখন আমাদের উইলের ব্যবহার করতে হবে। আগে আমরা এনসিয়েন্ট গ্রামারে দেখেছি লেখা ছিল আই আর উই এর পরে শ্যাল বসে, বাদ বাকি সব জায়গায় উইল বসে। কিন্তু এখন বলছে সব সাবজেক্টের পরে আপনি উইল বসাতে পারবেন। আই উইল গো টু দ্য ইউনিভার্সিটি, আমি বিশ্ববিদ্যালয়ে যাব। আই উইল সিং দ্য সং, আমি গানটি গাইবো। আই উইল হেল্প ইউ, আমি তোমাকে সাহায্য করব। দেখেছেন? ফিউচার কন্টিনিউয়াস টেন্স দেখেন, ফিউচার কন্টিনিউয়াস টেন্সে কি আছে, ও তো এখানে গঠন প্রণালী সাবজেক্ট প্লাস উইল দিতে হবে, শ্যালটা বাদ দিতে হবে, সাবজেক্ট প্লাস উইল প্লাস সিম্পল ফর্ম অফ ভার্ব প্লাস এক্সটেনশন। কন্টিনিউয়াস টেন্সে দেখেন সাবজেক্ট প্লাস উইল বি প্লাস সিম্পল ভার্ব ফর্ম প্লাস আইএনজি, অর্থাৎ মূল ভার্বের পর আইএনজি, সাবজেক্ট প্লাস শ্যাল বি বা উইল বি, মূল ভার্বের পর আইএনজি প্লাস এক্সটেনশন। আমি কবিতাটি লিখতে থাকবো, তুমি কাজটি করতে থাকবে, তারা কেনাকাটা করতে থাকবে, তারা কেনাকাটা করতে থাকবে। এই যে বাক্যগুলা, এই বাক্যগুলো আমরা কিভাবে করব, সাবজেক্টের পরে উইল বসাবো, এরপর একটা বি দিব, শ্যাল বি বা উইল বি প্লাস মূল ভার্বের পর আইএনজি প্লাস এক্সটেনশন। আমি কবিতাটি লিখতে থাকবো, আই উইল বি রাইটিং দ্য পোয়েম। দেখেন এই বাক্যটিকে আপনি ইচ্ছা করলে, এই বাক্যটিকে আপনি ইচ্ছা করলে প্রেজেন্ট কন্টিনিউয়াসও বানাইতে পারেন, পাস্ট কন্টিনিউয়াসও বানাইতে পারেন। আই উইল বি, কি লিখলাম বাক্যটা, আই উইল বি রাইটিং দ্য পোয়েম, এর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে আই অ্যাম রাইটিং দ্য পোয়েম, এর পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে আই ওয়াজ রাইটিং দ্য পোয়েম। আর ফিউচার কন্টিনিউয়াস টেন্সে এখানে শ্যাল বি বা উইল বি হবে। কি হবে বলেন? শ্যাল বি অথবা উইল বি। আই উইল বি রাইটিং দ্য পোয়েম, আমি কবিতাটি লিখতে থাকবো। তুমি কাজটি করতে থাকবে, ইউ উইল বি ডুইং দ্য ওয়ার্ক। তারা কেনাকাটা করতে থাকবে, দে উইল বি শপিং, দে উইল বি গোয়িং টু মার্কেট। হি উইল বি সিঙ্গিং আ সং, সে একটা গান গাইতে থাকবে। আমরা একটা বাড়ি বানাতে থাকবো, উই উইল বি মেকিং এ হাউস। মূল ভার্বের পর আইএনজি দিতে হয় কোন কোন টেন্সে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, ফিউচার কন্টিনিউয়াস টেন্স। বিষয়টা ভালোভাবে লক্ষ্য করতে হবে, একটা টেন্সের সঙ্গে আরেকটা টেন্স ওতপ্রোতভাবে জড়িত। তুমি কাজটি করতে থাকবে, ইউ উইল বি ডুইং দ্য ওয়ার্ক। তারা কেনাকাটা করতে থাকবে, দে উইল বি গোয়িং শপিং, দে উইল বি গোয়িং শপিং, তারা কেনাকাটা করতে থাকবে। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, ফিউচার পারফেক্ট টেন্স এমন কোনো কাজকে বোঝায় যা ভবিষ্যতে কোন সময়ে ঘটবে। ভবিষ্যতে দুটি কাজ হলে, দেখেন পাস্ট পারফেক্ট টেন্সের মতো, ভবিষ্যতে দুটি কাজ হলে যে কাজটি আগে হয়, যে কাজটি আগে হয় সেটা হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্স, আর যে কাজটি পরে হয় সেটা করবেন সিম্পল প্রেজেন্ট টেন্স, সেটা কিন্তু সিম্পল ফিউচার টেন্স না। পাস্ট টেন্সে যেমন বলেছি অতীতকালে দুটি কাজের ভিতর যে কাজটি আগে সংগঠিত হবে সেটা পাস্ট পারফেক্ট টেন্স, আর অন্যটা পাস্ট ইনডেফিনিট। কিন্তু এখানে বলা হচ্ছে দুটি কাজের ভিতরে যে কাজটি আগে হবে সেটা হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্স, ভবিষ্যৎকালে দুটি কাজের ভিতরে যে কাজটি আগে হবে সেটা ফিউচার পারফেক্ট টেন্স, আর যেটা পরে হবে সেটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্স। ফিউচার পারফেক্ট টেন্স denotes to an action which will have been occurred at some time in the future. If two actions take place in the same time in future, the first one is future perfect tense and the second one is simple present tense. দুটি কাজের ভিতর যে কাজটি আগে সংগঠিত হবে সেটা ফিউচার পারফেক্ট, আর যেটা পরে হবে সেটা প্রেজেন্ট ইনডেফিনিট, আমরা অনেকে ফিউচার ইনডেফিনিট বলে করে দেই। নো, যেমন দেখেন তুমি এসে পৌঁছাতে পৌঁছাতে আমরা আমাদের যাত্রা শুরু করব, বাই দ্য টাইম তুমি এসে পৌঁছাতে পৌঁছাতে ইউ রিচ, উই উইল হ্যাভ স্টার্টেড আওয়ার জার্নি। দেখেন আরো একটা বুঝাই, তুমি আসার আগে আমি বক্তব্যটা দিয়ে থাকবো, তাহলে কোনটা হচ্ছে, আমি বক্তব্যটা দিয়ে থাকবো এটা ফিউচার পারফেক্টের নিয়মে হবে, শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ হবে, আর পরের বাক্যটা প্রেজেন্ট ইনডেফিনিট হবে। কেমন দেখেন, আই উইল হ্যাভ গিভেন দ্য স্পিচ, আই উইল হ্যাভ গিভেন দ্য স্পিচ,
আমি বক্তব্য দিয়ে থাকবো বিফোর ইউ কেম, তুমি আসার আগে। তুমি আসার আগে আমি বক্তব্যটা দিয়ে থাকবো। আমি পৌঁছানোর আগে তুমি অফিসে গিয়ে থাকবে। এত কিছু বোঝার দরকার নেই। মনে রাখবেন দুটি কাজ পাশাপাশি সময়ে হবে, প্রায় একই সময়, কিন্তু যে কাজটি একটু আগে হবে সেটা ফিউচার পারফেক্ট টেন্স, আর যে কাজটি একটু পরে হবে সেটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। নেক্সট, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স অতীতকালে চলমান কোনো কাজকে বোঝায় যা ভবিষ্যতের কোনো নির্দিষ্ট সময় ধরে ঘটতে থাকবে, তখন সেটি ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। এর গঠন প্রণালী কি হয়? সাবজেক্ট প্লাস উইল হ্যাভ বিন প্লাস সিম্পল ভার্ব অফ ফর্ম প্লাস আইএনজি, অর্থাৎ সাবজেক্ট প্লাস উইল হ্যাভ বিন প্লাস মূল ভার্বের পর আইএনজি প্লাস এক্সটেনশন। যেমন দেখেন, ঘন্টা না বাজা পর্যন্ত ছাত্ররা ক্লাস করতে থাকবে। দ্য স্টুডেন্টস কি বলছে? ঘন্টা না বাজা পর্যন্ত ছাত্ররা ক্লাস করতে থাকবে। দ্য স্টুডেন্টস উইল হ্যাভ বিন ডুইং দ্য ক্লাস আনটিল দ্য বেল রিংস। আমরা কাজটি করতে থাকবো, উই উইল হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক। শিক্ষক আসার পূর্ব পর্যন্ত ছাত্রটি অঙ্ক করতে থাকবে। দ্য স্টুডেন্টস উইল হ্যাভ বিন ডুইং দ্য ম্যাথ বিফোর দ্য টিচার্স কাম। তুমি আসার পূর্ব পর্যন্ত তারা ছবিটি দেখতে থাকবে। দে উইল হ্যাভ বিন ওয়াচিং দ্য মুভি বিফোর ইউ কাম। বিফোর ইউ কাম, তুমি আসার পূর্ব পর্যন্ত তারা ছবিটি দেখতে থাকবে। দেখেন এই যে বাক্যগুলো আমরা তৈরি করলাম, এর প্রত্যেকটা বাক্য ফিউচার টেন্স, এবং এখানে চারটা বাক্য দেখিয়েছি: ফিউচার ইনডেফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। একটি বাক্য কেউ যদি ভালোভাবে পারে, বাদ বাকি বাক্যগুলোও সে পারবে। কিন্তু এখানে একটা কথা বলা হয়েছে, দেখেন, আমরা বলেছি যে 12টা টেন্স খুব ভালোভাবে শেখার প্রয়োজন নেই, খুব ভালোভাবে শিখতে হবে 7টি টেন্স: প্রেজেন্ট ইনডেফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট ইনডেফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার ইনডেফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, আর একটি টেন্স প্রেজেন্ট পারফেক্ট টেন্স। কারণ এই টেন্সটারও ব্যবহার স্পোকেন ইংলিশে খুব ব্যাপক। বলছে আমরা সারাদিনের 90 থেকে 95 ভাগ কথাবার্তা শুধু সিম্পল পাস্ট, সিম্পল প্রেজেন্ট এবং সিম্পল ফিউচার টেন্স ব্যবহার করে বলতে পারি। দেখছেন কত বড় সুন্দর একটা কথা! 90 থেকে 95 ভাগ কথাবার্তা আমরা এই তিনটা টেন্স ব্যবহার করি: প্রেজেন্ট ইনডেফিনিট, পাস্ট ইনডেফিনিট, ফিউচার ইনডেফিনিট। দেখেন আমি আজকে আপনাদের যে টেন্সের ক্লাসটা নিলাম, গত ক্লাসে নিয়েছিলাম, আজকে নিয়েছি। এখন এইখান থেকে আমরা যদি টেন্স ব্যবহার করে বাক্য তৈরি করি তাহলে কি আমরা পারা যাবে? এখানে রয়েছে টেন্স রিলেটেড সেন্টেন্স। প্রত্যেকটা টেন্স, প্রত্যেকটা বাক্য কোনো না কোনো টেন্সের অধীনে। দেখেন কি বলছে, আমি কাজটি করছিলাম না, নেগেটিভ, আমি একটু সহজ দেয় এখানে। তারা পরস্পর কলহ করছিল, আমি ভাত খাচ্ছিলাম। একটু আগেও কিন্তু আজকে এই বাক্যগুলো দেখিয়েছে, আমি ভাত খাচ্ছিলাম। কখন বুঝায়? এটা পাস্ট টেন্সের একটা চলমান ভাব, অর্থাৎ পাস্ট কন্টিনিউয়াস টেন্স। কন্টিনিউয়াস মানেই হচ্ছে চলমান। সেটা হতে পারে প্রেজেন্ট কন্টিনিউয়াস, হতে পারে পাস্ট কন্টিনিউয়াস, হতে পারে ফিউচার। তাহলে কি বলছে? আমি ভাত খাচ্ছিলাম, আই ওয়াজ ইটিং রাইস। বাক্যের গঠন প্রণালী কি হয়? সাবজেক্টের পরে ওয়াজ বা ওয়্যার, তারপর মূল ভার্বের পর আইএনজি, তারপর অবজেক্ট। আমি ভাত খাচ্ছিলাম, আই ওয়াজ ইটিং রাইস। বাবা মসজিদে যাচ্ছিলেন, ফাদার ওয়াজ গোয়িং টু দ্য মস্ক। দাদিমা গল্প বলছিলেন, মা রান্না করিতেছিলেন। এখন আমি এখানে আপনাদের একটা নতুন জিনিস দেখাবো। নতুন জিনিসটা হচ্ছে কি, ভালোভাবে খেয়াল করবেন। আমি ভাত খাচ্ছিলাম, এই বাক্যটাকে আমরা চার ভাবে মুভ করে বলতে পারি। এটা অ্যাফার্মেটিভে রয়েছে, এখান থেকে আমরা নেগেটিভ করতে পারি, এখান থেকে আমরা ইন্টারোগেটিভ করতে পারি, এখান থেকে আমরা নেগেটিভ ইন্টারোগেটিভ করতে পারি। আমি ভাত খাচ্ছিলাম, কি হবে? আই ওয়াজ ইটিং রাইস। আমি ভাত খাচ্ছিলাম না, আই ওয়াজ নট ইটিং রাইস। আমি কি ভাত খাচ্ছিলাম? ওয়াজ আই ইটিং রাইস। আমি কি ভাত খাচ্ছিলাম না? ওয়াজেন্ট আই ইটিং রাইস। কি হবে? ওয়াজেন্ট আই ইটিং রাইস। আমি কি ভাত খাচ্ছিলাম না? তাহলে এখানে আপনাদেরকে কি বুঝতে হবে? একটা বাক্যকে আমরা চার ভাবে ট্রান্সফর্ম করতে পারবো। তো এখন দেখি আমরা টেন্সটা কে কতটা নিতে পারলাম, টেন্সটা আমরা কতটা কমপ্লিট করতে পেরেছি। আমরা সবাই কথা বলবো না, আমরা সিকোয়েন্স অনুসারে কথা বলবো। হুম, আচ্ছা রাজিন, তুমি একটু আনমিউট করো তো। আমাদের একজন ছোট্ট বন্ধু, সে কিন্তু ক্লাস 4-এ পড়ে, অথচ সে আমাদের কোর্সে ভর্তি হয়েছে। হ্যাঁ, এই বাক্যগুলো তুমি একটু বলবে রাজিন। বলো, এখান থেকে বলো, তারা পরস্পর কলহ করছিল। বলো কি হবে, এখান থেকে বলে যাও। দ্রুত বলতে হবে, বলো। ক্যান ইউ হেয়ার মি রাজিন?
সম্ভবত আউট অফ নেটওয়ার্ক। আচ্ছা, কে পারবেন বলতে? এখান থেকে এই বাক্যগুলো তৈরি করে বলতে হবে। হুম, বলেন। হ্যাঁ, প্রথমে বশির উদ্দিন। আর সবাই একটু মিউট রাখেন, আমি সবার কাছে আসবো। হ্যাঁ, প্রথম এক একজনে দুইটা করে বলবেন, পারলে এই বাক্যগুলার নেগেটিভ ইন্টারোগেটিভ, নেগেটিভ ইন্টারোগেটিভ। এমডি বশির উদ্দিন বলেন, তারা পরস্পর কলহ করছিল। They were quarreling with each other. থ্যাংক ইউ। আমি ভাত They খাচ্ছিলাম। were দে ওয়ারেন্ট, quarreling হ্যাঁ, with other. ইচ আদার। থ্যাংক ইউ। Were they quarreling with each other? ইচ আদার, Were they quarreling with each other? থ্যাংক ইউ। এবার বলেন, আমি ভাত খাচ্ছিলাম। I was eating rice. হুম I wasn't eating rice. হুম, Was I eating rice? থ্যাংক ইউ। Wasn't I eating rice? ইটিং রাইস। দেখেন তাহলে বাক্যগুলো কিভাবে বলছেন, আপনি টেন্স পারেন, এই জন্য আপনি বাক্যগুলো বলতে পারছেন, তাই না? কিন্তু টেন্স না পারলে এই বাক্যগুলো কখনোই কিন্তু তৈরি করা আমাদের পক্ষে সম্ভব না। হ্যাঁ, তাহলে আমরা আগে টেন্স। কি নাম বলেন? এমডি মামুন। বলুন, আপনি দুইটা বলেন, 3 আর 4। বাবা মসজিদে যাচ্ছিলেন, দাদিমা গল্প বলছিলেন। বলুন এমডি মামুন, কি হলো? আপনি আমি বলবো বলে থেমে গেলে হবে? এখানে 1 সেকেন্ড সময়ের মূল্য অনেক। বলুন। হুম Going to mosque. হুম, Father wasn't going to mosque. Was father going to mosque? Wasn't father going to mosque? থ্যাঙ্কস। দাদিমা গল্প My বলছিলেন। বলেন। my my grandmother telling my mother were my grandmother was telling a story. My grandmother wasn't telling a story. Was my grandmother wasn't telling a story? Wasn't my grandmother telling a story? একটু এলোমেলো হয়ে গেল, আপনি ঠিক বলেছেন কিন্তু বলাটা একটু এলোমেলো হয়েছে এখানে। দাদিমা গল্প বলছিলেন, গ্র্যান্ড মা was telling a story, grandma wasn't telling a story, was grandma telling a story, wasn't grandma telling a story। শেষেরটা হবে নেগেটিভ ইন্টারোগেটিভ সিকোয়েন্স। আপনি ধন্যবাদ, ভালো বলেছেন। ঠিক Okay. আছে। আচ্ছা দেখেন, তাহলে আমরা নতুন যারা রয়েছে আমরা তারা কথা বলবো। জয়ন্ত চন্দ্র। জয়ন্ত চন্দ্র। শুভ্রদেব রায়, একটু পরে বলবেন। হ্যাঁ, জয়ন্ত চন্দ্র। দেখি নতুন যারা আছে একটু তাদের কাছে আসি। হুম কাজী আসলাম হোসেন। কাজী আসলাম হোসেন, ক্যান ইউ হেয়ার মি? লিপিকা রানী, আপনি বলুন। এইটা বলেন, আপনি 5 আর 6 বলুন। মা রান্না করিতেছিল, মা রান্না করিতেছিল না, মা কি রান্না করিতেছিল, এখান থেকে বলুন। কি হলো, নেটওয়ার্কের সমস্যা, শুনতে পাচ্ছেন না? আপনাকে বলার জন্য বলছিলাম। হুম এম এস ঝুমুর, আপনি বলেন ঝুমুর। বলুন 5 এবং 6। Mother was cooking. Mother wasn't cooking. Was mother cooking? Wasn't mother cooking? He was reading English. He wasn't reading English. Was he reading English? Wasn't he reading English? সে ইংরেজি পড়ছিল, সে ইংরেজি পড়ছিল না। সে কি ইংরেজি পড়ছিল, সে কি ইংরেজি পড়ছিল না। আচ্ছা এবার দেখেন, আমি একটি কলম কিনছিলাম, কি হবে বলেন? আমি একটি কলম কিনছিলাম, এটা কে বলবেন? অন্যরা একটু বলুন। হুম হুম আই ওয়াজ বাইং এ, আই বট এ পেন। কিনছিলাম, দেখেন এখানে একটু সবাই খেয়াল করবেন, এই জায়গাটাতে না আমরা একটু এলোমেলো করে ফেলি। কিভাবে? আমি একটি কলম, ওকে, আমি একটি কলম, জাস্ট ওয়েট, আমি একটি কলম, আমি একটি কলম কিনছিলাম। বাক্যটা মানে ভার্বটা খুব সতর্কতার সঙ্গে খেয়াল করতে হবে। কিনছিলাম বললে কি বোঝায় জানেন? আমি মনে করেন আপনার বাড়ির পাশে একটা দোকান আছে, সেই দোকানে গেলাম, গিয়ে আপনাকে বলছি যে আপনি কি করছেন। আপনি বললেন, স্যার আমি একটা কলম কিনিতেছি। হ্যাঁ, না দেখেন এখানে বিষয়টা আমি বোঝাতে চাচ্ছি এভাবে যে আমি একটি কলম কিনছিলাম। আমরা এখানে কনফিউজড হয়ে যাই, কিভাবে কনফিউজড হয়ে যাই সেই জায়গাটা আমি একটু সমাধান করি। কিনছিলাম অর্থাৎ অতীতকালে আপনি কাজটা করিতেছিলেন, চলমান ছিল। গতকাল আমি বললাম যে গতকাল আপনাকে আমি বাজারে দেখেছিলাম, আপনি কি করিতেছিলেন?
আমি ফাতেমা আপাকে জিজ্ঞাসা করলাম, আপা বলল যে স্যার আপনি যখন বাজারে দেখেছিলেন আমাকে তখন আমি একটা কলম কিনিতেছিলাম। তো কিনিতেছিলাম এটা হচ্ছে সাধু রূপ। আমরা জানি বাংলা ব্যাকরণের দুইটা রূপ, সাধু এবং চলিত। তো কিনিতেছিলাম এটা বললে আমাদের বুঝতে সুবিধা হয়, কিন্তু এখানে চলিত রূপটা ব্যবহার করেছে। আমি একটা কলম কিনছিলাম, আমি একটা কলম কিনছিলাম, অর্থাৎ আমি তখন রানিং ছিলাম। আমি তখন কি ছিলাম বলেন? আমি তখন রানিং ছিলাম, আমি একটা কলম কিনছিলাম। অর্থাৎ এই বাক্যটাকে আমাদেরকে খেয়াল করতে হবে যে ভার্বটা কি বলছে, কিনছিলাম আর কিনেছিলাম। এখানে যদি বলি আমি একটা কলম কিনেছিলাম, তখন কিন্তু পাস্ট ইনডেফিনিট হবে, আই বট এ পেন। তখন হবে আমি একটা কলম কিনেছিলাম, আই বট এ পেন। ছাগলটি দৌড়াইতেছিল, দ্য গোট ওয়াজ রানিং। পলি একটা ছবি আঁকছিল, আঁকছিল বা আঁকিতেছিল একই কথা। কিন্তু এটাকে যদি আমি পাস্ট ইনডেফিনিট বলি তখন বলেন তো বাক্যটা কি হবে? পলি একটা ছবি এঁকেছিল। কি হবে বলেন? পলি একটা ছবি এঁকেছিল। বাক্যটা তখন কেমন হবে? পলি একটা ছবি এঁকেছিল। মনে রাখবেন এটা। বালকগুলো মাঠে দৌড়াদৌড়ি করছিল, দ্য বয়েজ অজ। বালকগুলি মাঠে দৌড়াদৌড়ি করছিল, দ্য বয়েজ অজ রানিং ইন দ্য ফিল্ড। দেখেন এই বাক্যগুলা কমপ্লিট করার পর আমাদের ঠিক এই জায়গাটাতে আমাদের আসতে হবে। প্যাসেজ ট্রান্সলেশন দেখেন আমরা কিভাবে ছোট ছোট প্যাসেজ দিয়ে এই ছোট ছোট বাক্যগুলো যখন করতে পারবেন তখন ওই প্যাসেজ আকারে বাক্য করা শিখতে হবে। বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ। এই দেশের মানুষ পরিশ্রমী এবং সাহসী। যদিও আমাদের দেশে অনেক প্রাকৃতিক সম্পদ রয়েছে, তবুও উন্নয়নের পথে অনেক বাধা রয়েছে। দারিদ্র, শিক্ষার অভাব এবং বেকারত্ব দেশের প্রধান সমস্যা। অনেক শিশু স্কুলে যেতে পারে না কারণ তাদের পরিবারের আর্থিক সংকট। তাদের জন্য উপযুক্ত শিক্ষা এবং খাদ্যের ব্যবস্থা করা প্রয়োজন। সরকার এবং বেসরকারি সংস্থাগুলো এই সমস্যাগুলোর সমাধানে কাজ করছে। দেখেন প্যাসেজটা একটু বড়, তো এখানে নিচেই কিন্তু এর ইংলিশটা দেওয়া আছে, আমরা না দেখে দেখি এটা বলতে পারি কিনা। এইভাবে প্র্যাকটিস করবেন। এই শীটটা আমি দিয়ে দিব। যারা কথা বলতে চান, ইংলিশটা দ্রুত শিখতে চান, প্যাসেজ অ্যানালাইসিস শিখতে হবে। ছোট ছোট ট্রান্সলেশন তো অবশ্যই করবেন, পারবেন, তারপর কিন্তু আমাদের প্যাসেজ অ্যানালাইসিস করা শিখতে হবে। বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ। কি হবে বলেন? বাংলাদেশ ইজ আ ডেভেলপিং কান্ট্রি। দেখেন বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ। কি হবে বলেন? বাংলাদেশ ইজ আ ডেভেলপিং কান্ট্রি। বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ। তারপর কি রয়েছে? এই দেশের মানুষ পরিশ্রমী এবং সাহসী। এই দেশের মানুষ পরিশ্রমী এবং সাহসী। তাহলে কি হবে? দ্য পিপল অফ দিস কান্ট্রি আর হার্ডওয়ার্কিং অ্যান্ড কারেজিয়াস। আচ্ছা, এখান থেকে আমি একটু রিডিং প্র্যাকটিস করার জন্য আপনাদেরকে একটু অনুরোধ করি, দেখি আমরা রিডিংটা কেমন পড়তে পারি। আমাদের ইংলিশে 4টা স্কিল রয়েছে, রিডিং স্কিল তার ভিতরে অন্যতম। এই রিডিং স্কিলটা আমরা একটু পড়বো। ফাহমিদা সীমা, আপনি একটু পারবেন? কে পড়ছেন? নাসরিন খানম। হ্যাঁ, নাসরিন আপা একটু পড়বেন প্লিজ। নাসরিন আপা এখান থেকে এই প্রথম প্যারাটা আপনি একটু পড়বেন, পড়ুন প্লিজ, রিড আউট। Thank you, sir. ওকে। হুম, Please start. এটা উচ্চারণ করতে হবে কারেজিয়াস, কারেজিয়াস, কারেজিয়াস। হ্যাঁ, কারেজাস বা কারেজিয়াস। হ্যাঁ, Natural resource, রিসোর্সেস। sources. এটা বলতে হবে নিউমেরাস। নিউমেরাস মানে অনেক। হ্যাঁ, নিউমেরাস। অবস্ট্যাকেলস। অবস্ট্যাকেলস মানে বাধা, অবস্ট্যাকেলস। To development. হ্যাঁ, Poverty, lack of ল্যাক অফ education, এডুকেশন এন্ড education, এন্ড unemployment are major problems of the country. Many children cannot go to school because of their families' financial crisis. Arrangements for
proper education and food are necessary for them. থ্যাংক ইউ। দেখেন আমরা যে শব্দগুলো বললাম, প্লিজ ওয়েট, থ্যাংক ইউ ফর ইউর রিডিং। দেখেন এখানে আমরা কিছু কিছু জায়গায় আমাদেরকে একটু সমস্যা হচ্ছিল, যেমন নিউমেরাস, অবস্ট্যাকেলস। নিউমেরাস মানে হচ্ছে সংখ্যায় অনেক, অনেক বলা হয়। অবস্ট্যাকেলস মানে হচ্ছে বাধা, অবস্ট্যাকেলস মানে হচ্ছে বাধা। দেখেন আমরা এখানে যারা এই শব্দগুলা, নতুন নতুন শব্দ যদি আমাদের সামনে আসে, তখন এই শব্দগুলো আমরা মুখস্থ করে ফেলবো। কিভাবে মুখস্থ করবো? একটা সিস্টেম আছে, সুন্দর একটা পন্থা রয়েছে। সেটা হচ্ছে আপনাকে এই শব্দগুলা খাতায় লিখতে হবে। হুম, এগুলো আপনার নোটবুকে লিখবেন এবং এর বাংলাটা আপনাকে খুঁজে বের করে লিখতে হবে। এখন তো ওই গুগল রয়েছে, আপনাদের অ্যান্ড্রয়েড ফোনে দেখবেন বিভিন্ন অ্যাপস নামানো যায়, বাংলা টু ইংলিশ ডিকশনারি, ইংলিশ টু বাংলা ডিকশনারি সার্চ দিবেন, প্লে স্টোরে পেয়ে যাবেন। তো এইগুলা লিখে আরো ভালো হয় পারলে এইগুলা দিয়ে একটু বাক্য রচনা করবেন, পাশে ছোট্ট করে একটা বাক্য রচনা করে ফেলবেন। এটা এক দুইবার পড়বেন। এই কাজটুকু, একটা ওয়ার্ডের পিছনে যদি 1 মিনিট সময় ব্যয় করতে পারেন, তাহলে সেই ওয়ার্ডগুলা আপনার মনের ভিতরে লেখা হয়ে যাবে। আপনি ইচ্ছা করলেও সেগুলার ভুল হবে না। দেখেন আমি একটু পড়ি, এখানে আমরা এডুকেশন বলছি না, আমরা যখন সঠিক উচ্চারণ করব তখন কিন্তু এখানে ডিটা হবে না, এখানে জ আসবে, এডুকেশন। হ্যাঁ, এডুকেশন। তো বলা হচ্ছে বাংলাদেশ এই যা ডেভেলপিং কান্ট্রি, আমরা যখন এ বলবো তখন কিন্তু আমাদের বাঙালিয়ানা উচ্চারণ হয়ে যাবে। বাংলাদেশ ইজ এ ডেভেলপিং কান্ট্রি, আমরা এটা বলতে পারি বাংলাদেশ ইজ আর ডেভেলপিং কান্ট্রি। ডেভেলপিং, দেখেন ল্যাঙ্গুয়েজের অনেক শাখা প্রশাখা রয়েছে, শুধু এই প্রোনাউন্সিয়েশন যদি ক্লাস নেই, প্রোনাউন্সিয়েশনের উপর 1-2 মাস লাগবে। তো এটার উপর অবশ্যই ক্লাস থাকবে, কিন্তু আগে আমরা গ্রামার সাইডটা একটু পাকা করে নিব, তারপর আমাদের প্রোনাউন্সিয়েশনের ক্লাসগুলো হবে। তো বলা হচ্ছে বাংলাদেশ ইজ এ ডেভেলপিং কান্ট্রি, এখানে আমরা বলবো বাংলাদেশ ইজ আ ডেভেলপিং, ডেভেলপিং না বলে ডেভেলপিং কান্ট্রি। দ্য পিপল অফ দিস কান্ট্রি, এই কি কান্ট্রি না বলে এখানে আমরা খ বলবো, কান্ট্রি, CKQ। আমি এটা আপনাদের একটা বিষয় 1 মিনিট একটু দেখিয়ে আসি, জাস্ট ওয়েট। কনজুগেশন অফ, ওকে, এই জায়গাটা একটু দেখবো। দেখেন এখানে বলা হচ্ছে এই যে কে, CKQ, CKQ, এই কে সমান সমান এখানে দেখেন খেই বলা হচ্ছে। আমরা ABCD পড়েছি না ছোটবেলায়, আমরা সবাই পড়েছি এ, কিন্তু আমরা এ বলবো না, আমরা এটা বলবো এই। রাইট উচ্চারণটা কিন্তু হবে এই। তারপরটা দেখেন বি, তারপর একটা সি, সবগুলাই ঠিক আছে, কিছু কিছু ক্ষেত্রে 9টা লেটার একটু আলাদা। এই, যেই, আমরা ক কে বলি যদি কারো নাম হয় করিম, ফরেনাররা, নেটিভ স্পিকাররা কিন্তু বলবে খরিম, প্লিজ খরিম খাম হেয়ার। ওকে ওরা কিন্তু বলবে ও। আমরা যত জায়গায় পি আসবে, যেমন আমরা বলি দিস ইজ মাই পেন, নট, রাইট উচ্চারণটা হবে দিস ইজ মাই ফেন, দিস ইজ মাই ফেন। হ্যাঁ, আমরা কিউ বলবো না, আমরা কিউ বলবো না, এটাকে আমরা কি বলবো বলেন? এটাকে কিন্তু আমরা কিউ উচ্চারণ করব। রাইট অ্যান্সারটা কি হবে বলেন? কিউ। এটাকে আমরা কিউ বলতে পারবো না, এটা আসবে হচ্ছে কিউ। কোয়েশ্চেন বলি, নট কোয়েশ্চেন, এটা কোয়েশ্চেন। হ্যাঁ, কুইন বলবো না, কুইন বলতে হবে। আর কে কখনো ব্রিটিশ উচ্চারণে আর বলা হয়, আবার কখনো আ বলা হয়, রটা সাইলেন্ট থাকে। হি ইজ মাই ফাদার, হি ইজ মাই ফাদার, এটা না বলে বলা যায় হি ইজ মাই ফাদার, হি ইজ মাই ফাদার। দেখছেন এখানে রটা বলা যাবে না, এই টিটাকে বলতে হবে টি। টাইম বলবো না, টাইম। আমরা অনেক সময় সময় জানতে চাই, টাইম প্লিজ, কি বলি বলেন? টাইম প্লিজ, নো, আজ থেকে বলতে হবে টাইম প্লিজ। আমরা ডাব্লু বলি আমাদের মতো করে, তাই না? ডাব্লু বলা যাবে না, এটা হচ্ছে ডাব্লিউ। তো দেখেন এই টাং টুইস্টার একটু একটু প্র্যাকটিস করলে আমাদের মুখের জড়তাটা কেটে যায়। টাং টুইস্টার প্র্যাকটিস উইথ দিস লেটার্স, উইথ দিস ওয়ার্ডস। বলা হচ্ছে আমরা যদি আমাদের মতো করে পড়ি, এটা কেমন শোনায়? পিটার পাইপার পিকড এ পিক অফ পিকেলড পেপারস। আমি সব জায়গায় পি কে প এর মতো করে উচ্চারণ করলাম, কিন্তু এটা কি বলা যায়? পিটার পাইপার পিকড এ পিক অফ পিকেলড পেপারস। দেখেন ইংলিশ ল্যাঙ্গুয়েজটা কিন্তু দ্রুত বলতে হয়, এটাকে ফাস্ট ল্যাঙ্গুয়েজ বলা হয়। দেখবেন যদি কেউ ফরেনারদের সঙ্গে কখনো কথা বলেছেন কিনা জানি না, কথা বলে দেখবেন ওরা খুব দ্রুত ডেলিভারি দেয় ওদের ওয়ার্ড গুলা, সেন্টেন্স গুলা। ওরা এভাবে বলে পিটার পাইপার পিকড এ পিক অফ পিকেলড পেপারস। এই জন্য কিন্তু আমাদের বুঝতে অসুবিধা হয়। মেইন কারণ হচ্ছে এটা। অনেকে বলে যারা এখানে ফ্রিল্যান্সিং করেন, অনেকে ফোন দেয় যে স্যার আসলে যখন আমার বায়ার কথা বলে আমি কিচ্ছু বুঝতে পারি না। তো কেন বুঝতে পারি না? কারণ এক হচ্ছে ওরা পি কে ফ বলছে, সেকেন্ড অপশন হচ্ছে ওরা খুব দ্রুত ডেলিভারি দিচ্ছে। পিটার পাইপার পিকড এ পিক অফ পিকেলড পেপারস।
Pickpocketing in public transport portrays a painful picture. Mr. Tongue Twister tried to train his tongue to twist and the later T. দেখেছেন? এইভাবে যদি বলেন তাহলে আপনার কথাগুলাও, আপনার সেন্টেন্স গুলাও ফরেনারদের মতো শোনাবে। তো আমাদের পয়েন্টটা কোন জায়গায় ছিল? আমরা এখানে বলছি দ্য পিপল অফ দিস কান্ট্রি, নট কান্ট্রি, পিপল অফ দিস কান্ট্রি আর হার্ডওয়ার্কিং অ্যান্ড কারেজাস। Although our country has many natural resources, there are numerous obstacles on the path to development. Poverty, lack of education, and unemployment are the major problems of the country. Many children cannot can't go to school because of their families' financial crisis. Arrangements of people education and food are necessary for them. দেখেন, প্র্যাকটিস করলে কেন পারবেন না? ইটস ভেরি ইজি অ্যান্ড সিম্পল। তো এর পূর্বের আমার পয়েন্টটা ছিল হচ্ছে এই প্যাসেজগুলা কিন্তু আমাদেরকে অ্যানালাইসিস করতে হবে। দেখেন, প্রথমের দিকে যে প্যাসেজগুলা, এগুলা অনেক সহজ। ছোট ছোট ট্রান্সলেশনের পাশাপাশি এই প্যাসেজগুলো আমাদের এখন থেকে প্র্যাকটিস করতে হবে। বলা হচ্ছে বাংলা টু ইংলিশ প্যাসেজ ট্রান্সলেশন ইউজিং টেন্স, মোডাল অ্যান্ড প্যাসিভ ভয়েস। আমার নাম রাজু। দেখেন বাক্যটা কিভাবে করতে হয়। বলা হচ্ছে আমার নাম রাজু, আমি প্রতিদিন সকালে উঠে স্কুলে যাই, স্কুলে গিয়ে আমি অনেক কিছু শিখি, আমাদের শিক্ষকরা সবসময় আমাদের সাহায্য করেন, আমাদের পড়াশোনার মান ভালো রাখতে অনেক নিয়ম মেনে চলা হয়। ভবিষ্যতে আমি একজন ডাক্তার হতে চাই, ভবিষ্যতে আমি একজন ডাক্তার হতে চাই। তাহলে দেখেন এই যে বাক্যগুলো আমরা কিভাবে করব। আমার নাম রাজু, এইটার ট্রান্সলেশন কি হবে? হু ক্যান ডু ইট? হুম My name is Raju. My name is Raju. আমি বলবো হুম আমি বলবো এটা। সবাই তো বলছেন। ফাহমিদা জেরিন, আপনি একটু আনমিউট করেন। সবাই বললে কারোটা শুনতে পারবো না, একজন করে। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, পড়েন এখান থেকে। আমার নাম রাজু, কি হবে তারপর? সকালে উঠে স্কুলে যায়, I get up, I get up early. ধন্যবাদ, চেষ্টা করেছেন। আপনার ওখানে আপনার পাশে শব্দ হচ্ছে, কিছুই শোনা যাচ্ছে না। আচ্ছা, উম হুম মৌসুমী, হ্যাঁ হ্যাঁ, অপ্সরা বলো, সবগুলো বলে যাও। আমার নাম রাজু। মাই নেম ইজ রাজু। আমি প্রতিদিন সকালে উঠে স্কুলে যাই। আই ওয়েক আপ আর্লি ইন দ্য মর্নিং অ্যান্ড গো টু স্কুল। স্কুলে গিয়ে আমি অনেক কিছু শিখি। ইন দ্য স্কুল আই লার্ন মেনি থিংস। আমাদের শিক্ষকরা সবসময় আমাদের সাহায্য করেন। আওয়ার টিচার্স অলওয়েজ হেল্প আস। আমাদের পড়াশোনার মান ভালো রাখতে অনেক নিয়ম মেনে চলা হয়। To develop our study, many rules are followed. ভবিষ্যতে আমি একজন ডাক্তার হতে চাই। In future, I want to be a doctor. থ্যাঙ্কস এ লট, অনেক ভালো বলেছো। তো এইখানে বলা হচ্ছে ভবিষ্যতে আমি একজন ডাক্তার হতে চাই। এইখান থেকে আমি একটু ভিন্ন দিকে যদি যাই, ডাব্লিউএইচ কোশ্চেন নিয়ে কথা বলি। ভবিষ্যতে আমি একজন ডাক্তার হতে চাই, তো এখানে আমি প্রশ্ন করতে পারি, হোয়াই ডু ইউ ওয়ান্ট টু বি আ ডক্টর ইন ফিউচার? কেন তুমি ভবিষ্যতে ডাক্তার হতে চাও? অ্যান্সারটা কি হবে? Answer এরকম যে I want to be a doctor. এ ডক্টর, আই ওয়ান্ট টু বি আ ডক্টর। To be a doctor, to to give treatment to the poor patients. ওকে, টু গিভ ফ্রি ট্রিটমেন্ট ফর দ্য পুয়ার পেশেন্ট। আচ্ছা, এখানে যদি আমি তোমাকে প্রশ্ন করি যে হোয়াই আর ইউ লার্নিং ইংলিশ? কেন তুমি ইংরেজি শিখছো? হোয়াই আর ইউ লার্নিং ইংলিশ? Up in my study, and also for the future when if I go to abroad for study, I need English language so much, so I'm learning English. থ্যাংক ইউ। ছোট ছোট করে বলতে হবে। এখানে যদি আমি আরো প্রশ্ন করি, মনে করো রাস্তায় তোমার সঙ্গে আমার দেখা হলো, আমি তোমাকে বলতে চাচ্ছি যে তুমি কোথায় যাচ্ছ, তাহলে এর ইংলিশটা কি হবে? তুমি কোথায় যাচ্ছ? তুমি কোথায় তুমি কোথায় যাচ্ছিলে? Where তুমি কোথায় যেতে থাকবে? where where তুমি কোথায় যেতে থাকবে, এখানে উইল বি আনতে হবে। হ্যাঁ, শ্যাল বি বা উইল বি হবে। আচ্ছা, যদি বলা হয়, হ্যাঁ হোয়ার উইল ইউ, আচ্ছা যদি বলা হয়
তোমরা এখন কোথায় বাস করছো, তোমরা এখন কোথায় বাস করছো, এটা কি হবে? হোয়ার আর ইউ লিভিং নাও, তাহলে অ্যান্সারটা কি হবে? নাও উই আর লিভিং ঢাকা, চিটাগাং, যা যে যে যেখানে আছে। হুম। যদি বলা হয় হোয়ার দিয়ে আরো প্রশ্ন করা হয়, তারা কেন চিৎকার করছে, হোয়াই দিয়ে, হোয়াই, Why? না এখানে হোয়াই এর পরে দে আনা যাবে না। ইয়েস, এটা মনে রাখতে হবে। ডাব্লিউএইচ কোশ্চেনের পরে এটা মনে রাখতে হবে যে ডাব্লিউএইচ কোশ্চেনের পরে আমাদের এখানে হয় দে আনা যাবে না, এখানে অক্সিলারি ভার্ব আনতে হবে। হোয়াই আর দে শাউটিং, তারা কেন চিৎকার করছে। হুম। তোমার মা কোথায় যাচ্ছেন, হোয়ার ইজ ইউর মাদার গোয়িং। তোমার চাচা কোথায় যাচ্ছে, হোয়ার ইজ ইউর আঙ্কেল গোয়িং। উত্তর আসতে পারে হি ইজ গোয়িং টু মস্ক, হি ইজ গোয়িং টু মার্কেট। যদি বলা হয় হোয়াট ইজ মিতু ডুইং, মিতু কি করছে। দেখেন প্রশ্নটা কেন করা জরুরি, আমরা যখনই বাইরে বের হই, আপনি দোকানে গিয়েছেন, কেনাকাটা করছেন, বিল পেমেন্ট করবেন, এখন ক্যাশিয়ারকে, ক্যাশে বসে রয়েছেন যিনি, বলছেন যে আমার কত টাকা বিল হয়েছে, হাউ মাস আই হ্যাভ টু পে। এখানে আপনি যদি বলেন যে তোমার নাম কি, তোমার বয়স কত, আপনি কোথা থেকে এসেছেন, আপনি কেন এসেছেন, প্রশ্ন করবেন তবেই তো সে উত্তর দিবে। তো আমাদেরকে কিন্তু প্রশ্ন করা শিখতে হবে। ডাব্লিউএইচ কোশ্চেন প্লেস অ্যান ইম্পর্টেন্ট রোল ইন স্পোকেন ইংলিশ অ্যান্ড ইংলিশ ল্যাঙ্গুয়েজ। তো স্পোকেন ইংলিশে মানে ডাব্লিউএইচ কোশ্চেনে যাওয়ার আগে আমরা এই জায়গাটা, এই শীটটা আমি দিব, এটা আপনারা একটু প্র্যাকটিস করবেন, এখানে খুব ভালোভাবে করতে পারবেন। কেন জানেন, দেখেন এই যে বাংলা দিয়েছি, নিচে এর ইংলিশটা দেওয়া আছে, আরো একটা কাজ করা হয়েছে, এখানে কিন্তু অ্যানালাইসিস করে দেওয়া হয়েছে কোনটা কোন টেন্স, কোনটা ভয়েস চেঞ্জ, কেন ভয়েস চেঞ্জ হলো, কিভাবে হলো, সবকিছু এখানে দিয়েছি। দেখেন এই যে একটা বাক্য উপরে বলা হচ্ছে যে কি বলছে এখানে, আমাদের পড়াশোনার মান ভালো রাখতে অনেক নিয়ম মেনে চলা হয়। দেখেন অনেক নিয়ম মেনে চলা হয়, এটা এখানে সাবজেক্ট, তাহলে কি হবে, মেনি রুলস আর ফলোড। কি হবে, মেনি রুলস আর ফলোড, অনেক নিয়ম মেনে চলা হয়, কিসের জন্য, টু মেইনটেইন, মেনি রুলস আর ফলোড টু মেইনটেইন দা কোয়ালিটি অফ আওয়ার স্টাডিজ, আমাদের পড়াশোনার মান ভালো রাখতে। দেখেন নিচে প্যাসিভ নিয়ে আলোচনা করা হয়েছে, এইটুকু হচ্ছে প্যাসিভ ভয়েস, মেনি রুলস আর ফলোড। প্যাসিভ, প্যাসিভ কনস্ট্রাকশন টু এমফাসাইজ দ্য অ্যাকশন রেদার দ্যান ডুয়ার, অর্থাৎ যিনি করে, কর্তার থেকে কর্মের যদি প্রাধান্যটা বেশি থাকে, তাহলে সেটা কিন্তু কর্মবাচ্য হয়। সেটা কি হয় বলেন, কর্মবাচ্য হয়, মনে রাখতে হবে। অর্থাৎ একটা হচ্ছে কর্তৃবাচ্য, আরেকটা হচ্ছে কর্মবাচ্য। এভাবে কয়েকটা দিন একটু প্র্যাকটিস করেন। এই যে সেন্টেন্স গুলা দেখালাম না, সেন্টেন্স ট্রান্সলেশন ডে 1, ডে 2, এখান থেকে যে যেটা করবেন, পরের দিন আমি যখন আনমিউট করব বা যখন একটা সিরিয়াল অনুসারে করলে মনে হয় বেশি ভালো হয়, সেটা হচ্ছে আপনারা 1 নাম্বার থেকে শুরু করতে পারেন। এখানে দেখবেন সিরিয়াল দেওয়া আছে যে ডে 4, ডে 3, ডে 5, দেখবেন সব টেন্স এখানে দিয়েছি। সূর্য অস্ত যাওয়ার পূর্বে আমি হাঁটছিলাম, ট্রেন আসার পূর্বে তারা ঝগড়া করছিল, ঘুমাবার আগে তিনি একটা বই পড়িতেছিলেন। হুম। এইগুলা কিন্তু আপনাকে প্র্যাকটিস করতে পারেন। যখন আপনি ভার্ব সম্পর্কে মোটামুটি ধারণা পেয়ে যাবেন, টেন্স, মডাল ভার্ব, সেমি মডাল ভার্ব ধারণা পাবেন, তখন আপনাকে স্পোকেনের জায়গাটায় আসতে হবে, বিভিন্ন স্ট্রাকচার দিয়ে কিভাবে আমরা কথা বলবো। জাস্ট ওয়েট। ওকে, দেখেন এখানে বলা হচ্ছে যে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস নাউন, আমার ভাইয়ের একটি পাখি ছিল, তাহলে সাবজেক্ট কি, মাই ব্রাদার, সাবজেক্ট কি হবে, মাই ব্রাদার, এরপর হ্যাড দিতে হবে, মাই ব্রাদার হ্যাড এ বার্ড, আমার ভাইয়ের একটা পাখি ছিল। দেখেন কোন টেন্স, এটা কিন্তু পাস্ট ইনডেফিনিট টেন্সের একটা বাক্য করলাম। এভাবে এখানে কিন্তু বিভিন্ন বাক্যগুলো, অর্থাৎ স্পোকেন রুলের জন্য, স্পোকেনের জন্য আমাদের যে রুলগুলো লাগে, সেই রুল থেকে এখানে বাক্য তৈরি করতে পারবেন। যদি না বোধক বাংলা বাক্য কোনো শব্দটির উল্লেখ থাকে, তখন সাবজেক্টের পরে হ্যাভ বা হ্যাজ প্লাস নো দিতে হয়। সুন্দর একটা কথা বলেছে, যদি না শব্দটি উল্লেখ থাকে। দেখেন ডাক্তার কবির সাহেবের কোনো ছেলে নেই, ডাক্তার কবির সাহেব, ডাক্তার কবির হ্যাজ নো চিলড্রেন, কি বলা হচ্ছে, সাবজেক্ট প্লাস হ্যাজ বা হ্যাভ প্লাস নো প্লাস নাউন। তাহলে বলা হচ্ছে ডাক্তার কবির সাহেবের কোনো ছেলে নেই, ডাক্তার কবির হ্যাজ নো চিলড্রেন। তারপর দেখেন এখানে প্রশ্ন করতে গেলে কি বলা হচ্ছে, প্রশ্ন করতে গেলে কিন্তু ডু বা ডাস প্লাস সাবজেক্ট প্লাস হ্যাভ প্লাস নাউন। ডাস শিরিন হ্যাভ এনি সন, শিরিনের কি কোনো সন্তান আছে, শিরিনের কি কোনো ছেলে আছে,
ডাস কবির হ্যাজ এনি ব্রাদার? কবিরের কি কোনো ভাই আছে? হ্যাজ জাকির এনি শপ এট মিরপুর? জাকিরের কি মিরপুরে কোনো দোকান আছে? তাহলে এখানে প্রশ্ন কি করতে হবে? ডু বা ডাস প্লাস সাবজেক্ট প্লাস হ্যাভ প্লাস নাউন। ঠিক আছে? দেখেন এখানে আরো বলা হচ্ছে হ্যাভ প্লাস কমপ্লিমেন্ট প্লাস এক্সটেনশন। এটা নাও, হ্যাভ ইট। এক কাপ চা খাও, হ্যাভ এ কাপ অফ টি। আমরা কিন্তু এখানে ড্রিঙ্ক দিতে পারি না, এখানে ইট তো দিতে পারবোই না। তরল কোনো পদার্থ পানের ক্ষেত্রে ড্রিঙ্ক দিতে হয়, আমরা হ্যাভটা আরো বেশি ভালো হয় যদি হ্যাভ ব্যবহার করা হয়। এক কাপ চা খাও, কি হবে? হ্যাভ এ কাপ অফ টি। একটু ভালো সময় কাটাও, হ্যাভ এ গুড টাইম। চলো মজা করি, লেটস হ্যাভ ফান। কি হবে? চলো মজা করি। ধৈর্য ধরো, হ্যাভ প্যাশেন্ট। একটা মধুর সময় কাটাও, চলো নদীর পাড় দিয়ে যাই, লেটস হ্যাভ এ ওয়াক বাই দ্য রিভার সাইড। তোমার খাবার খাও, হ্যাভ ইওর মিল। এখানে কিভাবে করবেন বাক্যগুলা? হ্যাভ প্লাস কমপ্লিমেন্ট অথবা হ্যাভ ফেইথ ইন আল্লাহ, আল্লাহর উপর ভরসা রাখুন। দেখেন এখানে বিভিন্ন কাঠামো দিয়েছি, বিভিন্ন এক্সাম্পল দিয়েছি, এইগুলো থেকে আমরা নতুন নতুন বাক্য তৈরি করতে পারবো। তো এর আগে আমাদের গ্রামারের আরো কিছু অংশ শিখতে হবে, তারপর এই জায়গাটা আমরা কভার করতে পারবো। তো আমি আজকে আপনাদের সামনে স্পোকেন ইংলিশের আরো কয়েকটা বিষয় একটু জানাতে চাই। আমি যখন বিদায় নেই, অনেক সময় গুড বাই বলা হয়, অনেকে গুড নাইট বলে, তাই না? তো বিদায়ের বেলায় আমরা এই শব্দগুলো বলতে পারি গুড বাই, শুভ বিদায়, বা বাই বাই। হুম, আই এম আউট হেয়ার, আমি এখন যাচ্ছি, আমি এখান থেকে যাচ্ছি। মনে রাখবেন আই এম আউট হেয়ার, এটা খুব একটা সুন্দর একটা সেন্টেন্স। ভালো একটি দিন কাটাও, আপনি কারো বাসা থেকে চলে আসছেন, তখন বলছেন হ্যাভ এ গুড ডে, হ্যাভ এ গুড ডে। এটা বলতে পারেন টেক কেয়ার অফ ইউর সেলফ, টেক কেয়ার অফ ইউর সেলফ, তোমার নিজের যত্ন নিও। কিভাবে দুঃখ প্রকাশ করবেন? আপনি একটা ভুল কর্ম করে ফেলেছেন, কিভাবে বলবেন? দুঃখিত, বলতে হবে সরি। অথবা বলা যায় আই এম সরি। কি বলতে হবে? আম সরি, আমি সত্যিই দুঃখিত, আম রিয়েলি সরি। আমি ক্ষমা চাই, আই অ্যাপোলোজাইজ। আমাকে ক্ষমা করবেন, এক্সকিউজ মি। কি বলতে হবে? এক্সকিউজ মি, আমাকে ক্ষমা করবেন। পার্ডন মি, আমাকে ক্ষমা করুন। আই রিগ্রেট, আমি অনুতপ্ত। কি বোকা আমি, সিলি মি বা হাউ সিলি আই, দয়া করে আমাকে ক্ষমা করবেন, প্লিজ ফরগিভ মি। আমরা সবাই এটা ব্যবহার করি, প্লিজ ফরগিভ মি। দেখেন যখন কোনো ব্যক্তির দৃষ্টি আকর্ষণ করা হয়, আপনি আপনার অফিসে বসে অফিস করছেন, আপনার কলিগ আপনাকে শুনছে না, বা নতুন রাস্তায় কারোর সঙ্গে দেখা হয়েছে, তখন ফরেনাররা এটা বলে এক্সকিউজ মি। এটা বলে শুরু করে ওরা, এক্সকিউজ মি, আমার কথা শুনছো, ক্যান ইউ হেয়ার মি। দেখবেন আমি আমার কথা বলার ভিতরে প্রতিনিয়ত এই সেন্টেন্সটা ব্যবহার করি। আমার কথা কি শুনছেন? আমার কথা শুনছেন? ক্যান ইউ হেয়ার মি, আমার কথা শুনুন, লিচেন টু মি। এই বুঝতে পারছো? হে গট ইট, আহ একটু বুঝতে চেষ্টা করো, ওহ খাম অন, একটু বুঝতে চেষ্টা করো অর্থাৎ খাম অন, এইটার ভিতরে এসো। আপনি যদি একটু এদিকে নজর দেন, মে আই হ্যাভ ইউর অ্যাটেনশন প্লিজ, অর্থাৎ আমি কি আপনার নজরটা এদিকে পেতে পারি? দেখেছেন কত সুন্দর একটা বাক্য, মে আই হ্যাভ ইউর অ্যাটেনশন প্লিজ। এটা কি তোমার কাছে পরিষ্কার? ইজ ইট ক্লিয়ার টু ইউ? আমার কথা শুনছেন তো? আর ইউ উইথ মি, আমার কথা শুনতে পারছেন তো? ডু ইউ ফলো মি, তুমি কি বুঝতে পারছো? ডু ইউ আন্ডারস্ট্যান্ড, তুমি কি আমার কথা শুনতে পারছো না? ডোন্ট ইউ হেয়ার মি, তুমি কি আমার কথা বুঝতে পারছো না? ডোন্ট ইউ আন্ডারস্ট্যান্ড। কি হবে বলুন? ডোন্ট ইউ আন্ডারস্ট্যান্ড। দেখেন আমরা যখন কোথাও কোনো পরীক্ষা দিতে যাই, ভাইবা বোর্ডে যাই, আইএলটিএস হোক বা জব ভাইবা হোক, ইন্টারভিউ হোক, আমাদেরকে কিন্তু এই প্রশ্নটার সম্মুখীন হতে হয়, ইন্ট্রোডিউস ইউরসেলফ ইন ইংলিশ। আমি এই শীটটা দিব, আপনারা একটু মুখস্থ করবেন, আগামী ক্লাসের এইটাও এক প্রকার আপনাদের হোমওয়ার্ক থাকবে। ট্রান্সলেশন গুলো তো করবেন, পাশাপাশি এটা থাকবে কিভাবে নিজের বর্ণনা দিতে হয় ইংলিশে। ইন দ্য লাস্ট স্টেপ আই এম রিডিং দিস। আসসালামু আলাইকুম, গুড মর্নিং ইউ অল, আই এম গ্ল্যাড টু ইন্ট্রোডিউস মাইসেলফ। মাই নেম ইজ সৈকত, দিস ইজ সৈকত বিফোর ইউ। আই এম 25 years old, I am Bangladeshi by birth. My home district is Bagerhat. At present, I'm living in Dhaka. I'm a student. I'm having my undergraduate program from City University in English language and literature. I'm doing my bachelor degree in English language at City University. I'm from Muslim middle class family. Our family consists of 7 members. My parents and I have lovely 4 brothers and only 1 sister. My father is a businessman and my mother is a housewife. I'm married or single. Marital sisterটা যেটা আছে সেটা বলবেন। My favorite sports are football and cricket. My favorite colors are black and white.
I'm interested in media. My favorite plan is to be a teacher. That's all about me. Thank you for patience hearing. দেখেছেন কত সহজে নিজের বর্ণনা নিজে দেওয়া যায়, এটাকে বলে ইন্ট্রোডিউস ইউর সেলফ। তো এইটা পড়বেন, 3 থেকে 4 বার পড়বেন। পড়ার পর আপনার নিজে থেকে আপনি কতটা পারছেন সেটা আপনাকে বলতে হবে। তো দেখেন, এই ইন্ট্রোডিউস ইউর সেলফ, ডেইলি অ্যাক্টিভিটিস, প্রেজেন্টেশন, টেন্স, মডাল, সেমি মডাল, যাই কিছু বলেন সব কিন্তু আমাদের এই সোহাগ স্যারের বইটাতে দেওয়া রয়েছে। যারা বইটা নিয়েছেন ধন্যবাদ। আর যদি কেউ বইটা নিতে চান, দেখেন এই যে বইটার একটা ডেমো দেখাচ্ছি। বইটা যদি কেউ ইচ্ছাকৃতভাবে নিতে চান বইটা, তাহলে একটু নক করবেন আমাকে। আর গত ক্লাসেও যেটা বলেছিলাম, পার্সোনাল ভাবে পড়ার জন্য কেউ যদি থাকেন, তাহলে আমার এই নাম্বারে একটু নক করবেন। আগামী রুটিন অনুসারে আপনাদের ক্লাসটা হবে হচ্ছে শনি, সোম, বুধ, শুক্র। মনে রাখবেন, শনি, সোম, বুধ, শুক্র রাত 10টা থেকে ক্লাস শুরু হবে। দ্যাটস অল ফর টুডে। সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম টু এভরিওয়ান।